চলতি ফেব্রুয়ারিতে ঢাকায় মশার সংখ্যা জানুয়ারির চেয়ে 40% বেড়েছে, আর এর 90% কিউলেক্স মশা। মার্চে এ পরিমাণ আরও বাড়তে পারে, কিন্তু ঢাকায় মশার আধিক্যের কারণ কি? এ নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছি। আমি আব্দুল্লাল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থশঙ্কর সাহা। অসংখ্য ধন্যবাদ আপনাকে সংবাদ বিশ্লেষণে অংশ নেওয়ার জন্য। বর্তমানে যেটি দেখা যাচ্ছে, রাজধানীতে মশার দাপট চলছে। দাপট বলি কিংবা উপদ্রব বলি, যাই বলি না কেন, এটা কি, এই বিষয়টা আসলে কতটা আতঙ্কের এখন? আমি শুধু একটা, যেটা আজকে আমরা প্রথম আলোর শীর্ষ সংবাদ আর কি, যেখানে আমরা বলেছি যে 1 মাসের মধ্যে 40% মশা বেড়েছে। ঠিক আছে, এটা একটা গবেষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এবং উনি খ্যাতনামা কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। তিনি দীর্ঘ সময় ধরে কাজটা করে যাচ্ছেন। উনি দেখেছেন যে জানুয়ারির চাইতে এই ফেব্রুয়ারিতে, তাও ফেব্রুয়ারি কিন্তু শেষ হয়নি, মাঝামাঝি সময় পর্যন্ত এই 1 মাসের ভেতরে 40% বেড়েছে। এবং ঢাকা দক্ষিণ সিটি, উত্তর সিটি কর্পোরেশন, তারা ওই প্রাণীবিদ্যা বিভাগের সঙ্গে নিয়মিত একটা কাজ করে যায়, প্রতি সপ্তাহে তারা মনিটরিং করে। সেটাও আমরা প্রতিবেদনে আজকে, আপনি যদি কেউ যদি আমাদের প্রথম আলোর পত্রিকাটা দেখে, সেখানে দেখবেন যে 1 সপ্তাহের ব্যবধানে আমরা দেখেছি 30% মতো বেড়ে গেছে। তাতে বোঝা যাচ্ছে যে পরিস্থিতিটা কত খারাপ। এবং এটা তো মানে এমন একটা জনউপদ্রব সৃষ্টি করেছে। আমরা প্রতিনিয়ত, আপনি ধরেন লালিফ, আপনি আপনার সঙ্গে এর আগে ক্যামেরার মানে আমরা আসার আগে কথা হচ্ছিল যে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমরা নাগরিক জীবনে এটা উপলব্ধি করছি। আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলছি প্রতিবেদনটা করার সময়, নগরের বিভিন্ন অঞ্চলের। হ্যাঁ, তারাও কিন্তু বলেছেন যে এই রকম মশা তারা আর দেখেননি। তো এবারের পরিস্থিতিটা আসলে অনেক অনেক বেশি ভয়ানক, এবং আরও বাড়তে পারে। এটা হচ্ছে ভীতিকর ব্যাপার যে মার্চের দিকে, কারণ বৃষ্টির তো খুব তাড়াতাড়ি সম্ভাবনা নেই। অন্ততপক্ষে আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী 3-4 দিনের মধ্যে হয়তো হতে পারে, কিন্তু সেটা হয়তো সাউথে হতে পারে, কিন্তু অন্তত রাজধানীতে হওয়ার সম্ভাবনা কম। তো এক পশলা ঝোড়ো হাওয়া বা বৃষ্টি না এলে এই মশা দ্রুত যাবে বলে মনে হচ্ছে না। এবং মার্চের প্রথম সপ্তাহের দিকে এটা আরও বাড়তে পারে যদি না যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়। এই মুহূর্তে আসলে কোন কোন মশার আধিক্য বেশি এই সময়টা এখন ঢাকায়? আচ্ছা, আমরা তো জানি যে আমাদের দেশে আসলে 3টা মশার দাপটই বেশি আর কি, 3 ধরনের। একটা হচ্ছে কিউলেক্স, যেটার দাপট এখন বেশি, মানে এর আমাদের কিন্তু বেশিরভাগটাই হচ্ছে কিউলেক্স। তারপরে থাকে এডিস, এর অবস্থাটা আমরা জানি। এডিস হচ্ছে ডেঙ্গু ছড়ায়, ডেঙ্গু রোগ জীবাণু বহন করে, এবং সেটা নিয়ে আমাদের তো ভয়ানক পরিস্থিতি। আপনি জানেন যে বাংলাদেশে 2023 সালে যে পরিমাণ এডিসের সংক্রমণ এবং মৃত্যু হয়েছিল, তার আগের 23 বছরে এতটা হয়নি। বাংলাদেশে গত শতকের 40-50-এর দশক থেকেই মোটামুটিভাবে এডিসের মানে এডিস বাংলাদেশে এসছে, কিন্তু 2000 সাল থেকে কিন্তু নতুন করে প্রাদুর্ভাব হয়েছে। এরপরে প্রতি বছর এডিস এসছে। আর ম্যালেরিয়া আরেকটা হচ্ছে, আপনার হচ্ছে তিনটে এডিস হচ্ছে ডেঙ্গু তৈরি করে, আর হচ্ছে অ্যানোফিলিস জাতীয় মশা যেটা আর কি, এবং সেই অ্যানোফিলিস জাতীয় মশার কারণে ম্যালেরিয়া হয়। এবং ম্যালেরিয়া আমাদের 3টা জেলায় তো খুব বেশি মাত্রায় হয়। সেটা হচ্ছে একটা পার্বত্য চট্টগ্রাম 3টা জেলা, তারপরে আপনার বা উত্তরবঙ্গের কুড়িগ্রাম থেকে কিছু এলাকায় ময়মনসিংহ অঞ্চলেও কিছু হয়। তো সেই জায়গাগুলোতেও কিন্তু এখনো পর্যন্ত আমরা ম্যালেরিয়া মুক্ত হতে পারিনি। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এই কিউলেক্স, এবং কিউলেক্সের দাপটি এখন চলছে, বেশিরভাগ সময়ই থাকে। এটা মোটামুটিভাবে আপনার অগাস্টের পর থেকে, বৃষ্টি চলে যাওয়ার পর থেকে শুরু হয়, যখন থেকে একটু ড্রাই হতে শুরু করে। কিন্তু নভেম্বর থেকে এর প্রাবল্য বাড়ে, কারণ শীতটা কিন্তু যখন ড্রাই হয়ে যায় তখন বাড়ছে। কিন্তু শীতের সময়ে এর যেহেতু ধরেন এই মশার বংশবৃদ্ধির একটা মূল ব্যাপারটা থাকে যে হচ্ছে আপনার কেমন করে যতটুকু সে রক্ত খেতে পাচ্ছে এবং তার প্রোটিন কতটা তৈরি হচ্ছে। যখন সে বেশি প্রোটিন নিতে পারছে, তো সঙ্গত কারণে সে ডিম দেওয়ার ক্ষমতাটা তার বেশি হচ্ছে। যেহেতু শীতকালে তার এই চাহিদাটা খুব বেশি থাকে না, রক্তপানের চাহিদাটা বেশি থাকে না, তখন সে এই কাজটা করতে পারে না। কিন্তু শীত যখনই চলে যায়, যখনই গরম বৃদ্ধি পায়, গরম এখন বেড়ে যাচ্ছে, কিন্তু তাপমাত্রা আমরা জানি যে এখন একটু বেড়ে গেছে, তো সে কারণে কিন্তু তার ধীরে ধীরে বংশবৃদ্ধি হতে থাকে। এটি কি কিউলেক্স যে মশা বৃদ্ধির এটাই কারণ, নাকি আরো কোনো কারণ? এবারে কেন, আপনি যদি এইভাবে আমরা সুনির্দিষ্টভাবে আরও বলি যে এবারে কেন এবার এত বেশি দেখা যাচ্ছে। কিউলেক্সটা সাধারণত আমি বললাম যে গরম যখনই হয়ে যায় তখন তার মধ্যে এনজাইমগুলো বেড়ে যায়, এবং তার মধ্যে তার ওই প্রোটিন পানের মানে রক্ত থেকে সে প্রোটিন সংগ্রহ করে, সেটা কিন্তু সে মানে তার কামড় দেওয়ার পরিমাণটা তখন বাড়তে থাকে। আচ্ছা, তখন যখন বেড়ে গেল তখন সে নতুন করে ডিম উৎপাদন করতে থাকে আর কি। তো এইভাবে তার বংশবৃদ্ধি ঘটছে।
তার ক্ষুধা বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, তখন সে করে। এবার একটা সমস্যা হয়েছে কি, যে এবার কিন্তু শীতটা খুব ছোট ছিল, এবং আবহাওয়া অধিদপ্তরের এই গত জানুয়ারি মাসে যে তারা দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়েছে, 1 মাসের যে অবস্থা দেখিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 1% মতো হচ্ছে, মানে 1 ডিগ্রি সেলসিয়াসের মতো আসলে সেখানে কিন্তু তাপমাত্রা মানে স্বাভাবিকের চাইতে বেশি ছিল, যেটা সাধারণত থাকে না। ডিসেম্বরেও স্বাভাবিক তাপমাত্রা ছিল না। ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির 7 তারিখের পর থেকেই মোটামুটি আপনার তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, এবং আজকের দিনেও তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সামনে আবার একটা ডিপ্রেশন আছে, এর মধ্যে তাপমাত্রা আরও বাড়বে। তো এই যে তাপমাত্রা বৃদ্ধি, সেটাও কিন্তু একটা কারণ। তৃতীয় আরেকটা কারণ হচ্ছে, এটা একটা ব্যবস্থাপনাগত সমস্যা, যে যখন আমরা এইরকমভাবে তার প্রজনন স্থলগুলোকে আমরা কিভাবে রোধ করতে পারতাম, একটা আবহাওয়া, তার উপরে তো আমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু নিয়ন্ত্রণ যার উপরে আছে সেটি হচ্ছে আমার প্রজনন স্থলগুলো নিয়ন্ত্রণের পাবে, প্রজনন স্থলগুলো ধ্বংস করে দেওয়া বা তার সঠিক ব্যবস্থাপনা করা। দেখেন, এডিসে আমরা জানি যে কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার পানিতে হয় আর কি, তাই না? কিন্তু ঠিক উল্টো চরিত্র কিন্তু কিউলেক্সের ক্ষেত্রে। কিউলেক্স কিন্তু খুব নোংরা, আবর্জনা, বদ্ধ জলাশয় ইত্যাদি এলাকায় হয়, এবং আমরা উত্তর সিটির কাছে জানি যে তাদের 8,000 বিঘার মতো শুধুমাত্র জলাশয় আছে, এর মধ্যে একটা বড় অংশ বদ্ধ জলাশয়, এবং সেখানে আপনার প্রবাহমান পানি থাকে না। তারপরে যে নোংরা আবর্জনা, যেগুলোর ব্যবস্থাপনা আসলে খুব ভালো করে হচ্ছে না। তো এই সব কারণেই কিন্তু একটা হচ্ছে প্রাকৃতিক, তারপরে ব্যবস্থাপনাগত, এরকম নানা কারণেই আসলে কিউলেক্সটা এবার অনেক বেশি করে বেড়ে গেছে। আমি হচ্ছে যে মশা নিধনের জায়গাটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে আপনি অধ্যাপক কবিরুল বাশারের গবেষণা নিয়ে বলছিলেন, তার গবেষণা পদ্ধতিটা কি এবং তিনি কি পেয়েছেন সেখানে? আপনি বলছিলেন যে সব মিলিয়ে বৃদ্ধি পেয়েছে মশা 40%, কিন্তু তিনি কি উপায়ে পদ্ধতি এখানে দেখেন, খুব ইন্টারেস্টিং দুটো মানে পদ্ধতি। তারা তো নানা রকম পদ্ধতি ব্যবহার করেন। উনি যেটা করেছেন, একটা হচ্ছে লার্ভা বা শুককিট দেখেছেন, শুককিটের পরিমাণটা কি, আর একটা হচ্ছে অ্যাডাল্ট মশা বা পূর্ণবয়স্ক মশার অবস্থাটা কি। মানে শুককিট দেখার ক্ষেত্রে যেটা করেছে, যে 250 মিলিলিটারের একটা পাত্র, মানে যে পানিটা তুললে 250 মিলিলিটারের মতো উঠে আসে, সেই পরিমাণ পাত্রে কি কতটুকুলো লার্ভা আসে আর কি, ঠিক আছে, সেটা আগে দেখেছেন। এবং সেটা আমরা দেখেছি জানুয়ারির চাইতে সেখানে প্রায় 47% বেশি ফেব্রুয়ারিতে দেখা গেছে আর কি, ঠিক আছে, সংখ্যাটা ওইরকম দেওয়া আছে আমাদের। জানুয়ারিতে আমি যতদূর দেখছি যে জানুয়ারিতে ঢাকা ও সাভারের যে এলাকা, সেখানে গড়ে 850টি লার্ভা পাওয়া যায় জানুয়ারিতে। এটা ফেব্রুয়ারিতে সেটা 1250 হয়ে গেছে, 1250 গড়ে। এটা কিন্তু সব জায়গায় যে একরকম তা না। যেমন ধরেন যে রাজধানীর যে উত্তরা, হাতিরঝিল বা লালবাগের বা কামরাঙ্গীরচরের যে এলাকাগুলো, সেই সব এলাকায় কিন্তু লার্ভার পরিমাণটা অনেক বেশি। সেই তুলনায় মধ্য ঢাকায়, যেমন ধরেন আমরা যে অঞ্চলে আছি, শাহবাগ বা এই যে ধানমন্ডি, এইসব এরিয়ায় কম্পারেটিভলি কম। এখন সেটা দেখেছেন তো লার্ভার। আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে এই পূর্ণবয়স্ক মশা দেখার ক্ষেত্রে এইটাকে একটা পদ্ধতি আছে, যে 1 ঘন্টা একজনকে মশারির মধ্যে আবৃত রেখে, দাঁড় করিয়ে রেখে, দুটো অংশ, মানে এমনিতে মশার কিন্তু বাইট করার জায়গাটা হচ্ছে হাতের এইটুকু জায়গা আর পায়ের দিকটা আর কি, হ্যাঁ। তো হাঁটু পর্যন্ত খোলা রেখে আর হাতের এই বাহু পর্যন্ত খোলা রেখে তারা দেখেছেন যে সেটা কিন্তু প্রায় 40%-ও বেশি, সেটাও কিন্তু একই ঘটনা। দেখা গেছে প্রায় 850টা মশা প্রতি মুহূর্তে, মানে প্রতি ঘন্টায় আসছে একজনকে বাইট করতে। সেই হিসেবেও আমরা দেখেছি যে জানুয়ারির তুলনায় অনেকটাই বেড়ে গেছে। এই দুটো ছিল 400 থেকে সর্বোচ্চ 600, ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে 850 হয়েছে। এবং এই যে প্রবণতা, এটা কি মানে এটাকে উনি কিভাবে দেখছেন? এই যে উনি তো বলেছেন যে এটা আসলে একটা ভয়ানক পরিস্থিতি আর কি, হ্যাঁ। তার কারণ 1 মাসের মধ্যে এইভাবে বেড়ে যাওয়া, এবং প্রতি মুহূর্তে, এবং আমরা যেটা সিটি কর্পোরেশনের হিসেবে দিয়েছি, নটটা ডিএনসিসি, নট সিটি কর্পোরেশনের হিসেবেও দেখেছি, সেটাও কিন্তু অনেক বৃদ্ধির প্রবণতাকেই তুলে ধরছে আর কি। এবং যেহেতু আগামী কয়েকদিন, অন্তত 2 সপ্তাহ আবহাওয়ার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম, গরমটা বাড়তে থাকবে এই পরিস্থিতিতে, এবং আজকে আমাদের দুজন সহকর্মী মোহাম্মদ মোস্তফা এবং রিঞ্জা চাম্বুগম, তারা 2 সিটির কিন্তু দুটো অবস্থা তুলে ধরেছেন, আমাদের এই প্রতিবেদনে আছে, প্রথম আলোর পত্রিকাতে আছে। তারাও কিন্তু দেখেছেন যে মশা নিধনের যে প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু খুব যথাযথ অবস্থায় নেই। সে কারণে পরিস্থিতি বেশ খানিকটাই ভয়াবহ, যেটার কথা অধ্যাপক কবিরুল বাশার বলেওছেন। আমি একটা বিষয় শুধু একটু যোগ করতে চাই, যে অধ্যাপক কবিরুল বাশার তিনি যেটা বলেছেন যে 1 ঘন্টায় 5টি মশা যদি কামড়ায়,
বিশ্বমানের আর কি বিশ্বমানে তা সেটি বেশি বেশি। হিসেবে গণ্য হবে। সেখানে সেখানে ঢাকায় 850টি 50টি মশা আমাদের কামড়াচ্ছে কামড়াতে ঘন্টায়। আসছে আর কি। তিনি এটিকে বিপদ সংকেত হ্যাঁ বলছেন। বলেছেন সেটাই। আচ্ছা, এই যে মশা নিধনের যে বিষয়টা, মশা নিধনের ক্ষেত্রে এখন ঢাকায় সমস্যাটা কোথায়, মানে কেন নিধন করা যাচ্ছে না? দেখেন এটা তো মানে এটা একটা নাগরিক সমস্যা, এবং নাগরিক সমস্যাকে দেখভালের দায়িত্বটা আসলে খুব বেশি করে হচ্ছে সিটি কর্পোরেশনের। আমাদের সিটি কর্পোরেশনগুলোর আমাদের দুজনের প্রতিবেদনের কথা আমরা বললাম, আমরা দেখেছি যে এই প্রক্রিয়াগুলো যথাযথভাবে হচ্ছে না, প্রয়োজনীয় লোকবল নেই, প্রয়োজনীয় সহযোগিতা নেই, এবং যে সমস্যাটা আরও প্রকটভাবে দেখা দিয়েছে, যেটা কিনা আমরা এডিসের ক্ষেত্রেও দেখেছি, ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে গত সবসময় যে খুব ভালো মতো হয়েছে কোনো সরকারের আমলে আমরা কিন্তু তা বলতে পারবো না, কিন্তু আমরা গত 1.5-2 বছর ধরে একটা প্রবণতা লক্ষ্য করেছি যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কিন্তু সেখানে জনপ্রতিনিধি শূন্য আর কি। হ্যাঁ, এখন সেই জনপ্রতিনিধিদের নিয়ে ভালো মন্দ নানা রকম কথাবার্তা থাকতে পারে, কিন্তু যেটা আমাকে এই সিটি কর্পোরেশনগুলোর কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা বলছেন যে তারা তো সরকারি কর্মকর্তা, তারা ওই অঞ্চলের বাসিন্দা নন। এই মানুষগুলো থাকলে হয় কি, জনপ্রতিনিধিরা থাকলে হয় কি, যে তারা কোনো একটা লোকাল সমস্যাকে সমাধান করতে পারেন। যেমন আমি নর্থ সিটির উদাহরণ দিয়ে বলি যে সেখানে অনেক জলাশয় করে কি, অনেকে মাছ চাষ করে, তারা সেখানে সিটি কর্পোরেশনকে কোনো ধরনের কাজকর্ম করতে দেয় না। যদি এই প্রতিনিধি থাকতেন তারা কিন্তু হয়তো ম্যানেজ করতে পারতেন, যে মানুষগুলোকে ভাই তুমি এভাবে করো না, বা এটা সিটি কর্পোরেশনের কাজ। এটা যারা করেন তার তো 150, 200, 300 মানুষ তাদের সাথে সাথে মানে সঙ্গে সবসময় থাকে। তো এই কাজগুলো করার মানে মানে সেই কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে এখন, যেহেতু জনপ্রতিনিধি নেই, সেই কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে। একজন সরকারি কর্মকর্তা, তার কিন্তু ইন্টেনশন ভালো, তিনি যদি ভালো কাজও করতে চান, কিন্তু তিনি ওই এলাকাকে খুব ভালো করে চেনেন না, তাই না? অনেক বেশি করে তার চাইতে স্বাভাবিকভাবেই চিনবেন হচ্ছে জনপ্রতিনিধিরা। তো জনপ্রতিনিধি শূন্য যখন প্রতিষ্ঠানগুলো থাকে, সেক্ষেত্রে আপনি এর চেয়ে বেশি কিছু আসলে আমার মনে হয় যে আশা করা যায়ও না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের সংবাদ বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।